অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে। চমকে গেলুম। খুবই ভয় পায়নি যে তা নয়। বিজুকে তো কখনো ভর সন্ধেবেলায় এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি। মনে মেয়ের আবার কি বিপদ হলো? ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলুম, ব্যাপার কি বিজু? বিজু কোনো উত্তর দিল না। তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা, না শরীরে উত্তাপ তো স্বাভাবিক। তবে স্ত্রী কোণের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম, বিজু। এতক্ষণ পর বিজু কথা বললে। কতদিন থেকে বলছি অলক্ষণে বাড়িটা বদলে ফেলো। তা যদি কথা কানে করবে। কলকাতায় কি আর বাড়ি আছে? সত্যি বটে, বিজুর দিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগিদা করছে। কিছু বাড়ি তো আজ সোজা কথা নয়, ভুক্তভোগী মাত্রেই জানে। সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করেনি। বললুম, এ বাড়িটা কি দোষ করেছে? ব্যাস, বিজু যেন ফেটে পড়ল। দোষ করেছে? চারিদিকে সব ডাইনি। একটা মেয়ে নিয়ে যাও, আর যা বা ঘর করছি তা যদি তোদের সহ্যি হয়। ডাইনি। আমি ওসব অন্ধবিশ্বাসে প্রশ্রয় দিই না কখনো। তা বিশ্বাস হবে কেন? দেখ দেখি, আজ দুপুরের থেকে সানি কিছু মুখে করেছে না, আর যা যাচ্ছে খাচ্ছে তাই তুলে ফেলছে। আমার মাথা ঘুরে গেল। সানি আমার 2.5 বছরের মেয়ে, তার উপরে ডাইনের বুড়ির কোপ গিয়ে পড়ল কোন দুঃখে? বিজু তখনও বলে চলেছে, আচ্ছা ওদের কি চক্ষু লজ্জা নেই একটুও? আমি বললুম, তা ডাইনিকে কোথায় দেখলে শুনি? ওইখানে। অঙ্গুলি সংকেতে বিজুর পাশে বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে। তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রি রি করতে লাগলো। আমি অস্পষ্ট স্বরে বললুম, কমলা, হ্যাঁ গো হ্যাঁ। বিশ্বাস হয় না? আশ্চর্য কিছুই নয়। কদিন থেকে দেখছি ওর ওই সোহাগ আদর পোড়া কালির কপাল। যখন অপরের বা কাচ্চা বাচ্চার উপর নজর দেওয়া কেন? আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলুম না। মাসখানেক আগেই কথা মনে পড়ল। একদিন ওই পাশের বাড়ির ঘরটা কমলা চিৎকার করে উঠল, ওরে শোভা রে, তুই কোথায় চলে গেলি? আমার এমনি করে ফাঁকি দিলি কেন রে? রাত তখন প্রায় 10টা। আমি খেতে বসেছি। বিজু আমার দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বললে, পাতের গোড়ায় একটু জল দাও। আমি বললুম, কমলা কাঁদছে না? আগে পাতায় গোড়ায় জল দাও দেখি। সত্যি কমলা কাঁদছে। সারা মাতৃ হৃদয় মথিত করে কন্যার বিচ্ছেদ বেদনা। 2 মাস আগেই শোভা এসেছিল মর্তলোকে, তা আর আজ চলে গেল মায়া মমতা পাশ ছিন্ন করে। হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগছে। সর্বাঙ্গে তার ঘা, বড় বড় দাগা দাগা। পুজোর গন্ধে কাছে যাওয়া যায় না, কিন্তু কমলা সমস্ত ঘৃণ্য তুচ্ছ করে শোবার সেবা করে দুহাতে। তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে। সে সব গ্রাহ্য করেনি একটু। সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ্য শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায়। বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো, অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোনো ত্রুটি রইল না, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ প্রতিপন্ন করে রাত 10টায় শোভা
মহানিদ্রায় আক্রান্ত হলো। মা বুকের উপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করার চেষ্টা করলে। বিনিয়ে বিনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত প্রায়। সে ঘটনা মাসখানেক পর কমলা নাকি সানিকে সে ঘটনা মাসখানেক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে। বুকের একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস চাপতে পারেনি তার নিঃশ্বাসের শব্দ। আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয়। আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে। আমি তখন অফিসের হিসেবপত্র মিলাচ্ছি। বিজু আমার পাশে এসে বসলো। আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি, কিছু বলবি নাকি? না, এমন কিছু নয়। আমি হাসি, বলি, তা ওই এমন সামান্য কিছুই শুনি না কেন? সত্যি তোমার আবার এসব বিশ্বাস হয় না? আহ, কৌতূহল তো বাড়িয়েই দিচ্ছ কেবল। তুমি এ বাড়ি বদলাও। কারণ? কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে। বাচ্চা আমার অকল্যাণ হবে, তাও বুড়ো মাগি ভুলে যায়। পাগল। আমি হাসতে লাগলুম। ওই তো, তুমি সব কথা উড়িয়ে দাও কেবল। কপাল যখন পোড়া তখন অপরের ছেলে মেয়েদের উপর নজর দেওয়া কেন বাপু? বিজু আমার কাছ থেকে চলে যায়। আমি ওসব বিশ্বাস করি না বলতে হয়। আমি ওসব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথায় মধ্যে বিজু সেই শেষ কথা কেবল ভাসতে লাগলো। কপাল পোড়া। বাস্তবিকই কি কমলার কপাল পোড়া? বিধবা পুরুষ, বিধাতা পুরুষ তার প্রতি অপ্রসন্ন। এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্য দোষী কে? কমলা? একটু নয়। আমি জানি কমলার স্বামী দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান। এই কথাও জানি যে সেই মহাপুরুষ প্রায় রাত্রিকালে বাড়ি ফেরেন না। বাপ ঠাকুরদার অনেক পয়সা জমিয়ে গেছে, তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না। তবুও লোক দোষ দেবে কমলাকে। আমার স্ত্রী অন্ধ বধির। সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয়। কমলার স্বামী দোষ সে দেখে না, কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু। হেন কমলা স্বামী হবার দিন 7 পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনার মুষড়ে পড়ে। কমলা কাঁদল, চিৎকার করলো। 2 দিন বিছানা থেকে উঠল না, খেলো না, চোখ ফুলিয়ে ফেললো কেঁদে। তারপর একদিন নজর পড়ল সানির উপর। সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হলো। পুনরায় যেন সে ওর ক্ষতে আঘাত করলো। নিজের অজ্ঞাতসারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শিউরে উঠল। সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো। অযথা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসে। এরপর অনেক মাদুলি ধারণ করে, অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে, অনেক নির্দিষ্ট গাছ ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো। আবার সে ক্ষুধিত মাতৃহৃদয় দিয়ে অনুভব করলো তার গর্ভস্থ ভ্রূণের সূক্ষ্ম সত্তা। আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম, প্রভু বিভূতি গল্পজ্ঞ সমগ্র প্রভু ওরে আর বঞ্চিত করো না। তিনি হয়তো আমার প্রার্থনায় সাড়া দিলেন। কমলার মেয়ে হলো। আবার সে তার পুনরায় হাসি ফিরে গেল। মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে। কিন্তু সে খুকি ও বাঁচল না। আর তার এই পৃথিবীটার
পৃথিবীর আবহাওয়াটা সইল না, একথা আমি আগেই বলেছি। সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালো। আবার তার বুকে আঘাত লাগলো। সে দুহাত বিস্তার করে সানের দিকে ছুটে এলো। আমার স্ত্রী ভাবতে লাগলো এর হাত থেকে রেহাই পাবার কথা। অগত্যা আমাকে বাড়ির বদল করবার জন্য অনুনয় বিনয় করতে লাগলো খুবই। যেহেতু আমি ওসব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না, সেই জন্য আমি তার কথা উপেক্ষা করেছিলাম। যাই হোক, কমলা একদিন জিজ্ঞেস করলে, সানি কই ভাই? আমার স্ত্রী আজকাল বড় একটা সানিকে কমলার সামনে বার করে না। সানি তখন আরামে নিদ্রা যাচ্ছে। আমার স্ত্রী বললে, সানির অসুখের কথা। আমি পাশেই চেয়ারে বসেছিলাম। স্ত্রী এই মিথ্যা কথা শুনে চমকে গেলুম। কমলা ভয়ার্ত স্বরে বললে, কি অসুখ ভাই? এই সামান্য জ্বর। ডাক্তার দেখাচ্ছ? না, দেখাবো না। তাই ভাই দেরি করো না একটু, ভালো ডাক্তার দেখাও। যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটু উচিত নয়। ও চলে গেল। ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো। আমি বেশ বুঝতে পারলাম। আমি স্ত্রীকে বললুম, এ মিথ্যে বলে কী লাভ? তুমি থামো দেখি। সুতরাং আমি নীরব হই। আর স্ত্রী বলে চলে, 50 দিন বলছি বাড়ি বদল করো, বাড়ি বদল করো, সে কথা যদি গ্রাহ্যি হয়। তার পরের দিন দুপুরবেলায় কমলা নাকি এসেছিল সানিকে দেখতে। সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি। সারাদিন সে খুকিকে কোলে করেছিল। আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘণ্টা তিনেক আগে এখান থেকে চলে গেছে। আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলুম। বিজু বললে, কি চাই? বেদনা খাইয়ে গেল। তারপর থেকে বাচ্চা আমার কিছু মুখে করছে না। আমি বিজুর পানে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলুম। সে আমার হাত দুখানা ধরে চেপে ধরে করুণ সুরে বললে, তুমি আজই বাড়ি বদল করো, নয় আমার বাপের বাড়ি রেখে এসো। ও রাক্ষসী আমার কালই আসবে বলে গেছে। আমার কানের মধ্যে কে যেন গরম শিকে ঢেলে দিলে। আমার কানের মধ্যে কে যেন গরম শিশে ঢেলে দিলে। ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই, সব কিছু নিস্তব্ধ। আমি বিচার করতে বসলুম, সানির অসুখের জন্য বাস্তবিক দায়ী কে? কমলা না আমার স্ত্রী? মিথ্যা একজনের বুককে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নেই? বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র? এমন সময় অন্ধকার হারিয়ে একটা কাক কা কাক করে ডেকে উঠল। আমি সানির গায়ে কপালে হাত বুলাতে লাগলুম। আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানির অনবরত টক লেবু খাওয়ার কথা। সানির রোগের কারণ দিন আলোয় প্রকাশিত হলো। ওই কচি মেয়ে এত অ্যাসিড সহ্য করতে পারে? ঠিক সেই মুহূর্তেই ছাতের উপর একটি বিড়াল করুণ সুরে বিলাপ করিতে লাগিল। সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে। আমার স্ত্রী চমকে উঠে আমার অনুরোধ করলে, আগে বিড়ালটাকে দূর করে এসো, আগে ওকে দূর করে দাও। আমি তার অনুরোধ শুনলুম না। বিজু কাঁদল ফুলে ফুলে, তবে আমার দূর করে দাও, আমি পথের ধুলো, আমি কেউ নয়, আমার গ্রাহ্য হয় না একটুও। একটু সুস্থ হয়ে সানিকে ডাক্তার বাড়ি নিয়ে গেলুম। ডাক্তার 1 ডোজ ওষুধ দিলে সেটা খাইয়ে দিলুম। যথাসময়ে বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল। আর আমার অবিশ্বাস দেখে
দুঃখ প্রকাশ করলে বললুম, পীরের কাছে থেকে জল পড়া নিয়ে এসো। তা হলো না। ডাক্তার বৌদি কি এসব সারাতে পারে? কিন্তু বিজুর কথাই মিথ্যা হলো। ডাক্তার আশ্চর্য রকমের সানিকে নিরাময় করলে। সকালবেলা সানি আবার তার সহজ সরল পূর্ব স্বাস্থ্য ফিরে পেল। আবার সে খেতে লাগলো, হাসতে লাগলো। অফিস যাওয়ার সময় বিজুকে বললুম, ডাইনির হাত থেকে যখন সানি রেহাই পেল তখন কমলাকেও ক্ষমা করো। বিজুর যেন অসহ্য হলো আমার কথা। বললে, মায়েরই বলছি, তুমি আমার পাগল করে দেবে। কালকের মধ্যে যদি না বাড়ি বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব। অগত্যা সেই শনিবার দিনেই রাত্রে বাড়ি ঠিক করে ফেললুম। পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায়। পরের জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ।